শহরে মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতার নির্মীয়মান একটি বহুতল, সেই বহুতল থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু হলো। এন্টালি কনভেন্ট লেনে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। মায়ের সঙ্গে বহুতলের ছাদে গিয়েছিল ওই শিশু। বেশ খানিকক্ষণ পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তারপরে এই দুর্ঘটনার কথা সামনে আসে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কিভাবে ঘটলে মর্মান্তিক দুর্ঘটনা, পরিবার সূত্রে কি খবর? দেখো, ইতিমধ্যে এন্টালি থানার তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা তারা রুজু করেছেন এবং আজকে আর কিছুক্ষণের পরেই এখানে কিন্তু ফরেন্সিক টিম আসার কথা রয়েছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি 4/51 কনভেন্ট লেন, অর্থাৎ যা এন্টালি জুরিসডিকশনের মধ্যে পড়ছে, সেখানে গতকাল 4:30 নাগাদ এই যে নির্মীয়মান বহুতল তুমি দেখতে পাচ্ছ, এখানে মায়ের সাথেই প্রীতম রাজবংশী নামে বছর তিনেকে সেই শিশু ছাদে যায় এবং এরপরে তার পরিবার যেটা পুলিশকে জানায় যে 4:30-র পর সেই বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এরপরই এন্টালি থানাতে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপর গোটা বিল্ডিং তারা সার্চ করেন, আশপাশের বিভিন্ন জনের সাথে তারা কথা বলেন এবং শেষে এই যে লিফটের এই যে বিল্ডিংয়ের ঠিক মাঝখানে যে অংশ তুমি দেখতে পাচ্ছ, যা মূলত লিফটের ডাক্ট হিসেবেই যেটাকে ব্যবহার করা হতো পরবর্তী সময়, এর ঠিক নিচের অংশে সেখান থেকে কিন্তু রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই শিশুটির। এবং যেটা এখনো পর্যন্ত তার মায়ের বয়ান থেকে জানা যাচ্ছে যে একসাথে তারা ওপরে গেল, পরবর্তী সময় তার মা তাকে নিচে নামতে বলে এবং সেই সময় শিশুটি সম্ভবত খেলতে গিয়ে অসাবধানতাবশত সে একেবারে 3তলা ছাদ থেকে এই ডাক্ট হয়ে সোজা নিচে সে পড়ে যায় এবং স্বাভাবিকভাবে রাত্রে যখন সন্ধ্যা হয়ে যায়, পুরো বিল্ডিংয়ে অন্ধকার ছিল। পরবর্তীকালে এন্টালি থানা পুলিশ এখানে আসে, তারা সার্চ অপারেশন করে এবং ঠিক এর নিচের অংশ থেকে, পরিত্যক্ত অংশ থেকে তার দেহ উদ্ধার করা হয়। পরবর্তী সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু ঠিক কীভাবে এই শিশুটি এখানে পড়লো, অর্থাৎ খেলা করার সময় অসাবধানতাবশত নাকি অন্য কোনো রহস্য এর ভেতরে রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজও ইতিমধ্যে দেখা হচ্ছে। কীভাবে সেই শিশুটি এর ভেতরে পড়লো বা ওপর থেকে কিভাবে পড়লো, গোটা বিষয়টি দেখা হচ্ছে এবং এই নির্মীয়মান বহুতল যিনি মালিক রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ একেবারে ছাদের অংশে কি করে কোনো বহিরাগত ঢুকলো বা বাচ্চারা এখানে অনেক সময় খেলে, যেটা প্রতিবেশীরাও জানাচ্ছেন, তো সেখানে কি করে তারা উঠলো, সেখানে কেন কোনো রকম সিকিউরিটি গার্ড নেই বা ওপরের অংশ থেকে এরকম একটি বিপজ্জনকভাবে যে একটা লিফটের অংশ বা লিফটের ডাক পুরোপুরি নিচে নেমে আসছে, কেন সেটা অনাবৃত ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা। প্রশ্ন কিন্তু উঠছে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ ঘটনার পরে আসে এবং তারপর নির্মীয়মান বহুতলে খোঁজাখুঁজি চালায়। খোঁজাখুঁজির পর লিফটের ডাক থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছে। ওই শিশুর এক আত্মীয়কে জানাচ্ছেন, শোনাবো। हम तो वहाँ छत पर गए बाबू, लिप खुला है, खुला लिप है, ढाका नहीं है। खेलते खेलते बच्चा लिप से नीचे चला है। वहाँ पे पहुँचा कैसे? आपका तो घर इधर है। हाँ, बच्चा जाता है तक खेलने को जाता था, डेली जाता, झूठ का बोले, डेली जाता। और डिंगे ऐसी खुला है, पटरा वटरा कुछ नहीं, वहाँ पे गिर गया। हाँ गिर गया। और कोई संदेह आप लोगों के में क्या और कुछ हुआ या नहीं गिर गया, संदेह नहीं। बस ना 3 साल के बच्चा है बाबू, 3 साल के बच्चे। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একটি নির্মীয়মান বহুতল, চারদিক খোলা অবস্থায় রয়েছে, সেখানে মায়ের সঙ্গে শিশু ছাদে উঠলো। কোথাও কোনো নজরদারি ছিল না, কোথাও কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না, এভাবে ভয়াবহ মৃত্যু হলো ওই শিশুর। একেবারে দেখো, ঠিক সেই জায়গা থেকে থানার তরফে যেটা জানা যাচ্ছে যে এই বিল্ডিংয়ের যিনি মালিক রয়েছেন বা যিনি প্রমোটিং করছেন তার খোঁজ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে মূলত দুটো বিষয় জানার জন্য, যে এখানে কেন কোনো রকম নিরাপত্তা রক্ষী নেই। দেখতে পাচ্ছ রাস্তার ঠিক ওপরের যে অংশ, পুরো সেখান থেকে কিন্তু বিল্ডিং শুরু হয়ে যাচ্ছে। আশপাশে যারা বাসিন্দারা বলছেন যে এখানে মাঝে মধ্যে বাচ্চারা ওপরের দিকে যায়, কেউ ঘুড়ি ওড়ানোর জন্য যায় বা বাচ্চারা ওপরে খেলার জন্য যায়। ফলত গতকালকে যে এই ঘটনাটি ঘটেছে সেটাও কিন্তু এরকম একটি গাফিলতির অংশ থেকেই হয়েছে, যে বাচ্চাটি তার মায়ের সাথে ওপরে গেল, পরবর্তী সময় মা নিচে নেমে আসলো, বাচ্চাটি কিভাবে এসি ডাক্টের ভেতরে এসে পড়লো একেবারে 3তলার ছাদ থেকে, সেটা কেন ঢাকা কোনো রকমভাবে ছিল না, যে কোনো বহিরাগতই কীভাবে এরকম একটি প্রপার্টির মধ্যে এভাবে ঢুকছে, যেটা অত্যন্ত বিপজ্জনকভাবে ওপর থেকে নিচের অংশ খোলা, প্রত্যেকটা জায়গায় কার্যত খোলা, সেইটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তাই কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা প্রমোটিং করছেন, তারা কারা, সেই প্রশ্নের উত্তর পুলিশ জানতে চাইছে। এবং যেটা তোমাকে বললাম যে রাস্তার যে সমস্ত সিসিটিভি রয়েছে, ক্যামেরা রয়েছে, তার ফুটেজও ইতিমধ্যে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপাতভাবে এটি দুর্ঘটনা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনো রহস্য বা কোনো অস্বাভাবিকতা রয়েছে কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত।
সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বদলায়নি ছবিটা। মঙ্গলবার সন্দেশখালীতে বিডিও অফিস ভাঙচুর এবং বাসন্তীতে ভাঙচুর হয় শুনানি কেন্দ্রে। এরপর কি হবে? শুনানি কি আদৌ সুষ্ঠু হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাবে শুনানি? এই রকম নানা প্রশ্নের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত অর্ডারে স্পষ্ট লেখে, কোথাও যাতে আইন শৃঙ্খলার সমস্যা না থাকে এবং পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশই মনে করিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন যদি কোথাও বিশৃঙ্খলা, বাধা বা প্রশাসনিক গাফিলতি দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের আদেশ, নির্বাচন কমিশনের বার্তা, সেটা যখন ভুলুণ্ঠিত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আশা রাখি যে সুপ্রিম কোর্ট আরো কঠিন এবং কঠোর নির্দেশিকা বা আদেশ এই রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দেবে, যা মানুষের জীবন সুরক্ষা শুধু নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে সহযোগিতা করবে। এতদিন আমরা জানতাম বিজেপি হচ্ছে কমিশনের মুখপাত্র আর কমিশন হচ্ছে বিজেপির দালাল। আজকে দেখলাম নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির মুখপাত্র, মানে বিজেপির স্ক্রিপ্ট প্রম্পট করছে নির্বাচন কমিশন। সবার আগে তো নির্বাচন কমিশন ভায়োলেট করেছে সুপ্রিম কোর্টের অর্ডার। সবার আগে তো জ্ঞানেশ কুমারের উচিত কন্টেম্প্ট অফ কোর্ট দেওয়া। সবার আগে ওকে প্রয়োজন করলে সুপ্রিম কোর্টকে দেখে পাঠানো উচিত। আগে নির্বাচন কমিশন প্রমাণ করুক যে নিজেরা ভোট চোর নয়, নিজেরা বিজেপির দালাল নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটারদের আশ্বস্ত করে বলেছেন, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না এবং কেউ তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার কথা মনে করানোর পাশাপাশি চিঠিতে এসআইআর এর জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সিইওকেও চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের নাম গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত, মহকুমা শাসকের দপ্তর এবং বিডিও অফিস ও শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। এই দুই ক্যাটেগরিতে থাকা ব্যক্তিরা তাদের নথি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হলেও আপত্তি নেই, তবে প্রতিনিধির কাছে ভোটারের অনুমোদনপত্র থাকা বাধ্যতামূলক। যে অফিসার শুনানির নথি জমা নেবেন অথবা শুনানি করবেন, তিনি নথি প্রাপ্তি এবং শুনানি সম্পন্ন হওয়ার বিষয়টি লিখিতভাবে দেবেন। নথি গ্রহণ ও শুনানির সার্টিফিকেট অ্যাপে আপলোড করবেন বিএলও। নির্দেশিকায় আরও বলা হয়েছে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে প্রার্থীর জন্ম তারিখের উল্লেখ থাকবে তা শুনানিতে নিতে হবে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।